সময়ের স্রোতে অনেক নামই হারিয়ে যায়, কিন্তু কিছু গল্প থেকে যায় মাটির গন্ধে, সুরের টানে আর মানুষের হৃদয়ে। তেমনই এক জীবন্ত ইতিহাস আজও নিঃশব্দে বয়ে নিয়ে চলেছেন হুগলির গোঘাট থানার ব্যাঙাই গ্রামের প্রায় ৮০ বছরের প্রবীণ সঙ্গীতশিল্পী হরেন মুখার্জি। ১৯৪৬ সালের ৭ই সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম তাঁর। ঐশ্বর্যের মাঝেও জীবনের পথ মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই গান ছিল তার নেশা ও ভালোবাসা। পরিবারের সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর সঙ্গীতের ভিত। বাবা যাত্রা দলে সুর দিতেন, দাদা কালীপদ মুখার্জিও ছিলেন পরিচিত শিল্পী। সেই পরিবেশেই বড় হতে হতে সুর যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে তিনি পৌঁছান বিষ্ণুপুরে। সেখানেই ধ্রুপদী সঙ্গীতের কঠোর সাধনায় নিজেকে গড়ে তোলেন বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই শিক্ষাই তাঁর কণ্ঠে এনে দেয় গভীরতা ও মাধুর্য। পরে কলকাতায় এসে পিন্টু ভট্টাচার্য ও শ্যামল মিত্রের সান্নিধ্যে তাঁর সঙ্গীত জীবন পায় নতুন গতি এবং স্বীকৃতি। ১৯৭৭ সাল থেকে ৭৮ সালে আকাশবাণীতে প্রথম গান, এরপর ১৯৮২ সালে HMV-তে রেকর্ডিং। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে গেয়ে মন জয় করেছেন বহু শ্রোতার। তবে জীবনের পথ সবসময় মসৃণ ছিল না। এক অনুষ্ঠানে আঘাত পেয়েও থেমে থাকেননি তিনি, বরং আরও দৃঢ়ভাবে ফিরে এসে জয় করেছেন মানুষের ভালোবাসা। আজ বয়সের ভারে স্মৃতি কিছুটা ঝাপসা হলেও তাঁর কণ্ঠে এখনও বেঁচে আছে সেই পুরনো দিনের সুর। আলোচনার শেষে নিজের সুর করা গান ওগো বন্ধু বিদায় গেয়ে যেন জীবনের সমস্ত অনুভূতি উজাড় করে দিলেন তিনি। আজকের দ্রুত গতির সময়ে এমন শিল্পীরা হয়তো আলোচনার কেন্দ্রে নেই, কিন্তু তাঁদের জীবনই প্রমাণ করে সত্যিকারের সুর কখনো হারিয়ে যায় না। তা থেকে যায় মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম। জীবন কুসুমটাকে শুকিয়ে তুমি তো হিসাব দিলে চুকিয়ে, জীবন কুসুমটাকে শুকিয়ে তুমি তো হিসাব দিলে চুকিয়ে, আমাকে ঋণী রেখে গেলে স্মৃতির সুরভি করে দাও। আমি যখনই গাইব কোনো গান বুকে কাঁদবে শুধু অভিমান, তোমার মুখে ছায়া ছবিতে সে তো পাবে না প্রাণ। আমি যখনই গাইব কোনো গান। আপনার গুরুদেব আমার আসবো শেষ প্রসঙ্গে। প্রথমেই জানবো আপনার গানের জীবনটা শুরু কিভাবে হয়? বাড়িতে কি গানের কোনো চর্চা ছিল? বাড়িতে বলতে আমার দাদু গান জানতেন, আমার বাবা গান জানতেন, আমাদের যাত্রার দল ছিল সুরে, সেই ওখানে যাত্রার দল যখন সুর দিতেন বাবা, তখন যে বসতাম আমাদের সদরে, তখন আমাদের অবস্থা ভালো ছিল, জমিদার ফ্যামিলি ছিল, সেই সব স্ট্যাটাস নেওয়ার। তা ওইখান থেকে সুর তো আর গানের সুর কানে কানে আসতো, কিন্তু দাদু আমাকে চাইতো না গানের দিকে নিয়ে যায়। তা আমি গোপনে গোপনে পালাতাম। দাদু রেগে দিয়েছেন, কান ধরে নিয়ে আসতে অনেক ছিল লোক ছিল, করে ওই গুনগুন করে আমিও করতাম, সুরটা পেলাম, করে নিজেই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি হারমোনিয়াম ছিল আমাদের। যখন দাদু যখন আর আমার মৌটি ছিলেন, দাদু চলে গেলে আমি ঘাটতাম, নিজেই সারেগাম করতাম, কেউ শেখায়নি তখন। করে আমার দাদা কালীপদ মুখার্জি নিশ্চয়ই যারা ভালো বিশেষ ক্লাসিকের সঙ্গীত অভিজ্ঞ লোক, দাদা এখন আছে, খুব একটা ভালো নেই, চোখে দেখতে পাচ্ছে না, কানে ইয়ে হয়ে গেছে। সূত্রপাত আমার ঠাকুমা বিষ্ণুপুরে, তখন এখানে কত হসপিটাল থাকে না, উদুরি হয়, তখন আমরা ঠাকুমাকে ইয়েতে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয়, একটি হসপিটাল। সেখানে তখন আমার দাদু, আমি, দাদা, বড়দা গান শিখবে বলে রামস্বর মিউজিক কলেজে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় যে ওখানে ভর্তি হলো। করে আমরা সাঁকারি বাজারে একটা বাড়ি ভাড়া নিলাম গোপেশ্বরবাবুর বাড়ির পিছনে। তো ওইখানেই
সূত্রপাত ওই ঠাকুমাকে রেখে 3 বছর ছিল আমার ঠাকুমা, বিষ্ণুপুরে 3 বছর ছিল। হ্যাঁ, হসপিটালে। ও, তো ওইখান থেকে সেই সূত্রে দাদা গান শিখে যেত। এবারে আমি দাদার সঙ্গে যেতাম, কী করবো, সময়ের কারণে দাদা করে করে ওই গোপেশবাবুর কাছে যখন গান শিখতেন দাদা, আমিও যেতাম। সুরেনবাবু বন্দ্যোপাধ্যায় ওনার মেজো ভাই, তার কাছে শিখতাম। ওরা দাদাও শিখতেন, আমিও চুপ করে করে শুনতাম। কি ধরনের গান শিখতেন ওখানে? ওখানে রায়প্রধান ছিল, ধ্রুপদ, এগুলো ধ্রুপদ, বিষ্ণুপুরী ঘরানার যে বিষ্ণুপুরী ঘরানা, ধ্রুপদ, এটাই বেশি শিখেছিলাম। আচ্ছা। আর ক্লাসিক খুব অল্প ছিল তখন, তো ক্লাসিক হয় না, ধ্রুপদই ঘোরানো ওটা হুম, করে 2-1খানা শুনে আমি একদিন দাদা বলেছে, ভাই তো একটা শুনে শুনে সব গান স্যার খুব গাচ্ছে, বলছে স্যার থেকে নাতি বলতে হবে, সুরেনবাবু বলতে হবে, তোর নাতিকারের গান শুনবো কী করে। তখন আমি একটা গান গেয়েছিলাম, দেশ রাগের উপর একটা ধ্রুপদ, কৃষ্ণ মুরারি বনবারি। একটু মনে আছে? হ্যাঁ, যাই যাই বনবারি ধ্রুপদ চৌতাল। কৃষ্ণ মুরারি বনবারি মধুসূদন মনমোহন শ্যাম সুন্দর মুরাত মথুরা মথুরেশ্বর হৃদয় হারি কমল নয়ন রাধারমণ পার্থ সারথি ভয়ভঞ্জন নারায়ণ নরোত্তম বৃন্দাবন কুঞ্জ বিহারী কৃষ্ণ মুরারি বনবারি কৃষ্ণ মুরারি বনবারি মধুসূদন মনমোহন শ্যাম সুন্দর মোরত মথুরেশ্বর হৃদয় হারি কৃষ্ণ। বিষ্ণুপুরে কত বছর গান শিখলেন? বিষ্ণুপুরে আমি 3 বছর, আমার ঠাকুমা ছিলেন 3 বছর, 3 বছরে আমারও সারা। তারপর আমি চলে এলাম, করে পড়াশোনা করতে লাগলাম। এর ফাঁকে এখানে বেঙ্গায়াতি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তখন ছিল, ক্লাস করলাম, করে গান কলকাতায় গান শিখতে গেলাম, সকলে গান শিখবো। গান শেখার কোন সালে সেটা মোটামুটি? 1964, 65। 65 এখান থেকে কলকাতায় যেতেন? কলকাতা যাতায়াত করতাম। কিভাবে যেতেন? বাসে? যেতাম বাসে, যেতাম, যাওয়াটা একটা হিস্ট্রি। হ্যাঁ, 15টা ইয়ে আছে, খাল আছে ওরা, সেই খালগুলো পরপর পেরোতে হতো, হেঁটে যে নৌকা করে যে যে জুটতাম। তখন বালিগঞ্জ, টালিগঞ্জ, তারপরে যাদবপুর, বিভিন্ন জায়গায় আমার টিচার ছিলেন, 3-4 জন করে ক্লাস করতাম। রাতে ওইখানে একটা হোস্টেলে থাকতাম, বাণীচক্র বলে ডান্স মিউজিক কলেজ, ওইখানে থেকে খাওয়া দাওয়া করে এই রুটি খেয়ে পড়ে থাকতাম, সকালেতে উঠে চলে আসতাম, ওইভাবে আবার ট্রাভেল করে আসতাম। এরকম করে করে আমি বছর 5-6 গেলাম। তারপরে আমি এখানে ইয়েতে ভর্তি হলাম, আমাদের অগর কামিন প্রকাশিত মহাবিদ্যালয় বেঙ্গায় যে কলেজে হিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম। পড়াটা তো আমার খুব ন্যাক ছিল, গান বায়নার সঙ্গে পড়াটা ছিল, এবং আমি গান নিজেই ঘরে ঘরে শিখতে লাগলাম। রেগুলার কলকাতা যেতে পারতাম না, সপ্তাহে হয়তো মাসে 2 দিন করে করলাম, কন্টিনিউটা করে দিতাম। করার পর গুরু অনেক আছে, সব অত গুরুর নাম বলা যাবে না। এটি কারণ সাহেব তৎকালীন বিখ্যাত সঙ্গীত সম্রাট বলতে পারেন। সেখানেও তো সবসময় গান শেখার সুযোগ সবাই পেত না। সুযোগ সবাই পেত না, আপনি কিভাবে পেলেন? সেই সুযোগটা পেলাম। আমার দক্ষিণেশ্বরে হচ্ছে আমার দিদির বাড়ি, যে কালী মন্দির, ভবতারিণীর যে মন্দির না,
ওই পূজায় ছিলেন আমার জামাইবাবু। তাছাড়া আমার আমার মেজদি হচ্ছেন ওই ওখানকার পুরোহিতের স্ত্রী। তো ওই মেজদির সঙ্গে আমি গেছি, আরতি দেখতে গেছি সন্ধ্যার দিকে। ক্লাস করে এসে আমি দক্ষিণেশ্বর আসতাম, দক্ষিণেশ্বর একটা রাস্তা পেলাম। ও বললো তুই হারু হারু বলতো, তুই এখানে আয়, এখানেই থাকবি, ক্লাস টাস করবি, তারপর চলে যাবি। যে ওখানে আমি সন্ধ্যা আরতির সময় গেছি, দেখি না শুনলাম যে বিখ্যাত গাইয়ে এসছেন সঙ্গীত সম্রাট আমাদের এইটি কানন সাহেব এবং ওনার স্ত্রী মালবিকা মুখোপাধ্যায়। উনি মুখার্জিকে বিয়ে করেছেন, দুজনেই তখন আকাশবাণী প্রোগ্রাম করেন, দুর্ধর্ষ আর্টিস্ট। তো ওনার কাছে গেলাম, দিদি নিয়ে গেল, বলছে আমি সারা হয়ে আমি আপনার কাছে তালিম নেবো, বাংলা তো বুঝতে পারে না, হিন্দি নিয়ে বলছে, আমি তো হিন্দি জানি না। তো যাকে বলে দিল, বলছে না আমি বাঙালিদের আমি পছন্দ করি না। কেন? বাঙালিরা খুব বিশ্বাসঘাতক। হিন্দিতে বললো, ওরা শিখে কাজটি নিয়ে কেটে পড়ে, একটু উপর দিয়ে চলে গেলে আর আসে না তারা, ওই জন্য বাঙালিকে আমি করি না। তো বসে আমার মেয়ে দিয়ে হাতে পড়ে বলে গেল যে না আমার আমি এখানে পরিচয় পেয়েছি, আমার ভাই খুব ভালো গান করে, খুব ইচ্ছা, কোনো খারাপ উদ্দেশ্য নয়, আপনার বরাবর মনে রাখবে, খুব আগ্রহ গান শেখা, ক্লাসিকটা শেখার খুব উদ্দেশ্য। বিষ্ণুপুর থেকে এসেছে আমাদের ফ্যামিলি, গানের ফ্যামিলি। তখন উনি রাজি হননি, বৌদি বললেন মুখার্জি তো, আমার নাম জিজ্ঞেস করো, আমাকে আলাদা ডেকে বললো ঠিক আছে তুমি আমার এই ঠিকানা না আছে ইয়েতে ওই টালিগঞ্জে, অমুক জায়গায় তুমি যাবে, এই দিন ক্লাস করেন, আমি তোমাকে বলে দেবো। সেই তখন উনি রাজি হন। একদিন আমি গেলাম, বৌদি নিয়ে যেয়ে আমাকে ওখানে ব্যবস্থা করে দেবেন। 2 বছর শিখেছিলাম, 60 টাকা করে মাইনে তখন, তখনকার যুগে 60 টাকা। 60 টাকা। ওনার বেতন প্রচুর ছিল। এই যেহেতু ভবতারিণী মন্দিরের পুরোহিতের সুপারিশে যাচ্ছি, মা একটা আরাধনা করে, উনি বিনা পয়সায় এখানে আসতেন গান করতে। যাকে সেটা আমি সুযোগ পেয়ে গেলাম। বেরিয়ে ওখান থেকে গেলাম চিন্ময় লাহিড়ির কাছে, রাগপ্রধান সেবু বলে। চিন্ময় লাহিড়ি সেই যুগের তখন বিখ্যাত গায়ক, আপনারা জেনে থাকবেন বোধহয়। ওনার বই প্রচুর আছে, সেই ত্রিবেণী তীর্থপথে কে গাইলে গান, ওনার নিজের সুর, নিজের প্রতিমার সাথে। ওনার কাছে রাগ প্রধান কিছু শিখলাম, ফুংরি কিছু শিখলাম, এখানেও হয়ে গেল। এবারে এতে এই ক্লাসিক লাইনটা মোটামুটি হয়ে গেল। এদিকে আমার কী বলে এটা একাডেমিক ব্যাপারটা, অনার্স আমার হয়ে গেল, আমি অনার্স পেয়ে গেছি, ফার্স্ট ক্লাস অনার্স পেয়ে গেলাম। অনার্স পেয়ে বিএড করতে হবে, বিটি হয়েছে, আনোয়ারে বিটি চালু হয়েছে, দাদু বলে বিটিটা কর। ওখানকার যে প্রিন্সিপাল বিনয় মুখোপাধ্যায়, উনি আমাকে জানতেন, বলছে হরেন তুমি আমাদের তো একটা বিটি নতুন খুলেছি 1971, তা একজন গানের তো লোক চাই, তোমাকে ভর্তি করতে পড়তে হবে এখানে। আর আমি গানের লাইন নিয়ে থাকি, কলকাতা দুবেলা চলে যায়, কখন ক্লাস করবো, তুমি এসো না। আর তখন ফাইন টাকা দিয়ে ঢুকতে হতো, কোনো টাকা ফাঁকা লাগবে না, কিছু না, ইন্টারভিউ এমনি হয়ে যাবে। যাক আমি গেলাম, ওনার কথা মতো ইন্টারভিউ হলো, বলছে এই গান টান করে আমাদের হরেন, সেই সুযোগটা আমাকে করে দিয়েছিলেন। প্লাস সুযোগ হলো বিটি বিয়ে পেলাম, বিটি ফার্স্ট ক্লাস বিটি পেলাম। কারণ গানে লেখাপড়ায় আমার গানের এবং উপজাতি আমি খুব ইয়েতে ছিলাম। আচ্ছা, তখনকার দিনে গ্র্যাজুয়েশন করলেন, তারপর বিটি করলেন, এবং এবার চাকরি করেছিলাম, তখন কলকাতায় ছিল, এবারে কলকাতা চলে গেলাম, ভাড়া নিয়েছিলাম স্মৃতিতে 222 নেতাজি কলোনি। থাকতে থাকতে একটা অ্যাডভার্টাইজ করতে একটু পেয়েছিলাম, দরখাস্ত দিলাম। সেটা যে হিস্ট্রি এমএ একজন দরকার, আমি তো মাস্টার ডিগ্রি পাস করে গেছিলাম লাইব্রেরি দিয়ে, হিস্ট্রি এমএ দরকার উইথ বিএড বিটি, তখন বিটি ছিল, আর এক্সট্রা কারিকুলাম গানেতে মাস্টার ডিগ্রি চাই। আমি সব পেয়ে গেছি, যথারীতি দরখাস্ত দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমাকে কল করেছে। তারপর আমার লক্ষ্য গান, আকাশবাণী, এবার ধরতে হবে আকাশবাণী রেকর্ড, পরপর রেকর্ড। 1976 সালে আমি আবার রেকর্ড করেছি, 82 সালে আমার হে বন্ধু বিদায় ফার্স্ট রেকর্ড।
আকাশবাণীতে কিভাবে আকাশবাণীতে এবারে অসীমাদির কাছে ভর্তি হলাম। অসীমাদি হচ্ছে তখনকার আকাশবাণীর স্টেশন ডাইরেক্টর, অসীমা মুখোপাধ্যায় সবাই চেনে। তো ক্লাস করতে লাগলাম কার্নারি ম্যানসন, তো কার্নারি ম্যানসনে ওর বাড়িতে ক্লাস করে 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 পড়লাম সব। হ্যাঁ সরি, তার আগে আমি এবারে শ্যামলদার কাছে ভর্তি হলাম। পিন্টুদার বাড়িতে গান শিখতে যে ওনার যে অসীমাদির কাছে যাওয়ার আগে? আগে, এটা অনেক আগে বলছি। আচ্ছা। পিন্টুদার কাছে অসীমাদি আমাকে ব্যাক করেছে সত্যি, কিন্তু ব্যাকটা করেছে শ্যামলদা। পিন্টুদার কাছে যখন গেলাম, পিন্টুদার কাছে আমার মন্টুর ভাই বলতো, জানিস এখানেই শ্যামলদার বাড়ি, এই ডেকভি রোডে, পিয়া সিনেমার অপোজিটে। তাই নাকি? আমার তো ইচ্ছে শ্যামলদার কাছে শেখা বরাবরই। পিন্টুদার তখন সেই দু একটা গান, ওই কি আমার সোনা রোদের গান আর দু একটা গান বেরিয়েছে, হিট করেছে খুব। তখন কিন্তু ওনার কাছে গান শিখেছেন? হ্যাঁ সেই সময়টাই। একটু একটু গান না, এই যে সোনা রোদের, সোনা রোদের গান আমার সবুজ পথের গান, সোনা রোদের গান আমার সবুজ পথের গান, তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন মান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান। এই গানটা ইত্যাদি ইত্যাদি খান সাথে কাটে শিখেছে। তারপর চলে গেলাম। এবারে শ্যামলদা পিন্টুদা যখন আসেনি ক্লাসে, আমি ঢুকে বসে আছি, ডায়েরিটা দেখতে পেয়েছি। ডায়েরিটা উল্টো উল্টো দেখে শ্যামলদা মিত্রের ঠিকানা টুকে নিয়েছি। পিন্টুদার ডায়েরিতে? পিন্টুদার ডায়েরিটা, এই সূত্র শ্যামল কথা। আচ্ছা। তখন পাড়াগাঁ থেকে যে কতটুকু চিনি আমি, রাস্তাঘাট চিনি না, চিনি না। নোট করে নিলেন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি দক্ষিণেশ্বরে থাকতাম। দক্ষিণেশ্বরে কোথায় থাকতেন? দক্ষিণেশ্বরে আড়িয়া দাও। আচ্ছা। ওই যে আমার বোনের বাড়ি। আচ্ছা, ওখানেই থাকতেন? হ্যাঁ, আমার বোন হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভাইপোর জামাই হয়। আচ্ছা। এখানে এই সূত্রে ওখানকার কালীবাড়ির পুরোহিত হয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির। তারপরে কীভাবে শ্যামল মিত্রের কাছে গেলেন? কোথায় গেলাম? শ্যামল মিত্রের কাছে। হ্যাঁ, এখন শ্যামল মিত্রের কাছে, শ্যামল মিত্রের বাড়িতে গেলাম। বাড়ি তো খুঁজে পেলাম না। একজন বললো বাণীচক্রে শেখা, পিয়া সিনেমার অপোজিটে বাণীচক্র গেলাম। বাণীচক্রতে বিখ্যাত মিউজিক কলেজ কলকাতার মধ্যে, সাউথ আর নর্থ এবং গড়িয়া। একটা হচ্ছে বালিগঞ্জে, একটা গড়িয়া আর একটা শ্যামবাজার, তিনটের ব্রাঞ্চ আছে। বাণীচক্র অর্থ হচ্ছে, বাণী হচ্ছে ওই মেসোমশাই আর বৌদি, বৌদি ওই একটা ছেলে, সেই বাণী মারা গেছিল বলে মেসোমশাই বলতে তোমার তো অজস্র ছেলে আসবে। এই তিনটে আমি মিউজিক কলেজ করে দিচ্ছি, যেটা এখানে ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। তো সেই অত অগণিত ছাত্রছাত্রী, তা আমাকে, আমি ভর্তি হতে, আমি ওদের কোথা থেকে আসি, আমি কামারপুকুর থেকে আসি, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে। মাসিমা আমাকে দেখে পাঠালো, বলছে তুই ঠাকুরের দেশের ছেলে? মানে শ্যামল মিত্রের মা? হ্যাঁ, না শ্যামল মিত্র না, বাণীচক্রের যে সেক্রেটারি তার স্ত্রী বলছে। আচ্ছা। ওইখানে বাণীচক্রে শ্যামলদা তখন ওইখানেই গান শেখাতেন, বাণীচক্রে। সেই সূত্রে আসছি, এর থাকার ব্যবস্থাটা বলছি। তখন মাসিমা বললো তুমি বাবা এখানে খাবে, অনেক দূর থেকে আসো, আর আমি বলে দিচ্ছি ওই উপরে চারতলায় শোবে। প্রচুর জায়গা তো, গাদা ইনস্ট্রুমেন্ট ফিনস্ট্রুমেন্ট আছে সব, প্রচুর গাদা রুম, খাবে থাকবে চলে যাবে। আর শ্যামলদা বললো হ্যাঁ হ্যাঁ, শ্যামলদার কাছে গান শিখবো। কীবারে ক্লাস? সোমবার ক্লাস, এত সময় আসতে হবে, 7টা থেকে ক্লাস। বলছে আমি স্পেশাল শিখবো। স্পেশাল তখন শ্যামলদার রেট হচ্ছে 500 টাকা। আমার মধ্যে এত টাকা দিত না, আমি বেকার। হ্যাঁ, তখনকার দিনে 500 টাকা। তা আমাদের বেকার ছেলে কত পাবো, টাকা ফাঁকা নেই আমার। তুমি কত পারবে? আমি হয়তো 50 টাকার মতো দিতে পারবো, এরকম কত পাবো, এটাই খাওয়া দাওয়া আছে, আসা যাওয়াটা। বলছে ঠিক আছে, তুই 50 টাকাই দেবে, আমি রবিদাকে বলে দিচ্ছি, সেক্রেটারিকে বলে দিচ্ছি, করে অ্যালাউ হয়ে গেল। স্পেশালি করবে, স্পেশালে 500 টাকা আছে, আর গ্রুপে তখন ছিল 200 টাকা। শিখলাম, কাজ হলো।
এবারে শ্যামলদাই বললো তুমি এক কাজ করো, রেডিও একটা অ্যাপ্লাই করো। সেই রেডিওর ফর্মগুলো ওই বাণীচক্র থেকে পাওয়া যায়, বাণীচক্র এনে যায়। শ্যামলদা রবিদাকে বলে দিল যে রবিবাবু হরেনের নামে একটা ফর্ম আকাশবাণী থেকে আনিয়ে দেন, জেনারেলে করে আমার না ইয়েতে সাবজেক্টে আধুনিক থাকবে। ফর্ম এসে গেল, পরের 2 সপ্তাহের মধ্যে ফর্ম এসে গেল, ফিল আপ করলাম। সেই ফর্মটাকে ফিল আপ করতে হয় যে ট্রেনার, শ্যামল মিত্রের সই রইল। চলে গেল, 15 দিন পরে আমার অডিশন পরীক্ষার ডাক পড়লো। 1 মাস পরে রেজাল্ট বেরোলো, পাস করে গেছি। বাণীচকেই গেছে আমার ইয়েটা, অডিশন লেটারটা করে। সবাই মিলে আমার বললো হরেন কিছু খাওয়াতে হবে। তখন রবিরা বৌদি টৌদি সব বললো যে না, ও কত পাবে, আমরাই দিচ্ছি খাওয়াবো সবাই মিলে। যতজন ট্রেনার আসতো, শৈলেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, তখনকার নাম করা আর্টিস্ট সব, সবাই কি আপনি সামনে থেকে দেখেছেন? সবাইকে সামনে, দ্বিজেন মুখোপাধ্যায়, কাকে ওপর দেখিনি। তারপরে এইগুলো গেল, শ্যামলদত্ত আছেন, অনল চট্টোপাধ্যায়, যারা বড় বড় ডাইরেক্টর, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কয়েক গুচ্ছ স্বর্ণযুগের লোক যারা, তাদের সংস্পর্শে তারা সবাই মিলে খেলো। ডিক্লেয়ার হলো যে হরেন পাস করেছে আমাদের কলেজ থেকে। এটা একটা সবারই আনন্দ আর কি, যারা পাবে একটা। তারপর অডিশন হলে পাস করে গেলাম। তো অডিশনে কি গান গেয়েছিলেন? অডিশন গিয়েছিলাম কত ফাগুনে, একটু শোনাতে পারবেন? কথাটাও ভুলে গেছি, গানটা ছিল স্কেল তো ভুলে গেছি। ও ফাগুনে আমার তোমার মাধুরী দিয়ে এসেছো আমি, কত ফাগুনে তোমার মাধুরী দিয়ে এসেছি। তুমি আমার তুমি আমার নারে দাদা না কত এই মুক্তবার মনে আছে। যখন অডিশন যখন হচ্ছিল তখন শ্যামল মিত্রের কোনো গান গেয়েছিলেন? এইটা তো শ্যামলদাই গান, কার গান করলাম? আমি আমার গুরুদেবের গান করেছি। আরেকটা গান গাও। তখন আমি গিয়েছিলাম শ্যামলদা, এই গানটা বুঝি রে গো কি নেবে বলো, আছে শ্বেত শঙ্খের শাখা আর আছে শ্বেত শঙ্খের শাখা বুঝি রে গো কি নেবে বলো। গান খুলে গেছি, সেই সময় তো আকাশবাণীতে বলছে এবারে এই গান কার গাইলে, এটা রেকর্ডিং গান, আমরা রেকর্ডিং ফেলে যাই না, আমি গুরুদেবের গান গেয়েছি। এসেছিল দেখো, শ্যামলদাকে বলেছি, শ্যামল তো আমি শুনেছি তো। প্রবীর যাচ্ছিল, প্রবীরদার অনলদার যাচ্ছিল দুজন, অভিজিৎ, 3 জন মেনগুলো যারা সব বাঘা। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তখন এভাবে গান শিখছেন, গান করছেন, এই গানগুলো আমি গাইতে পারলাম না, কিন্তু গানগুলো উদ্ধর্ষ গান, এমনই গান। তো আপনার একটু ব্যক্তিগত জীবনে আসি, তারপর কখন সংসার করলেন? কখন সংসার? আমি বিয়ের আগে, চাকরি পাওয়ার আগে বিয়ে করে চলে গেছি। আচ্ছা, বিয়ে তো অল্প বয়স, তো
এখানেই থাকতো, আচ্ছা শ্বশুরবাড়িতেই থাকতো। তারপরে আমি মাঝে মাঝে যখন বড় হলাম ওইখানেই ওদের বাড়িতেই আসতাম তখন। হ্যাঁ। আর আমার দিদি ছিল বাড়িতে, বাবাটাকে মারা গেল। কটি সন্তান আমরা? আমার 3টে মেয়ে ছিল। মেয়েরা, বড় মেয়ে চন্দনী মুখোপাধ্যায়, খুব ভালো গান করে। হুম, তারপরে মেজো থাকে ইয়েতে, ও তারকেশ্বরে থাকে ওদের। মেজো হচ্ছে রামনগর তারকেশ্বর। হুম, ছোটেই আর আমার ইয়ে আছে ধুলেপুরে। আর কেউ নেই, 3টি মেয়ে। তারপর আচ্ছা আপনি শ্রবণ মিত্রের সঙ্গে তো আপনি গান শিখেছেন, কোথাও কোনো ফাংশনে বা ওনার সাথে প্রচুর আপনি ফাংশন গেছেন? করেছি, প্রত্যেক জায়গায় ফাংশনে গেছি। হুম, বালিচক বলে একটা জায়গায়, মেদিনীপুরে বিখ্যাত জায়গায়, হুম, অন্তত 1 লাখ সেখানে ইয়ে হয়েছে, সমাবেশ হয়েছে। হুম, ছোট করে বলে দিই, সেই আসরটায় ছিল হোল নাইট প্রোগ্রাম, আরতি, সন্ধ্যা, হরিমন্দির এখন ওঠেনি, বনশ্রী ছিল, আচ্ছা দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, এই 6জন আর্টিস্ট ছিল। আমি ছিলাম। আপনিও গান করেছিলেন? হ্যাঁ, আমি গান করেছি, আমার গুরুদেবের সাথে গেছিলাম, কিন্তু গানটা করেছিলাম মানে সেটাও ইতিহাস। ওখানে আমাকে উনি বলে দিলেন যে আমার শিষ্যকে দেওয়ার পর আমাকে দেবেন, আমি লাস্টে গাইব। তা এই তরুণদা গেল, উত্তম কুমারের ভাই তরুণ, হ্যাঁ, বুড়ো করা হয়, বড়দা। বুড়োদা। এবার ওনারা তখন ডিং করতেন খুব, যেই ওরা প্রায় 10টার সময় হাজির হয়েছেন, আমরা সব সকাল ওনার সাথেই গেছি। হুম, যে ওনারা শুয়ে পড়লেন, বলে হরেন দেখো তো, জিজ্ঞেস করতো খাবার দাবার কী সব আছে, ফ্যামিলি স্পিকিং, সেটা ওরা খাওয়া দাওয়া ডিম ফিম করতে আর করতাম। মাংস খেয়ে বুড়োতে আর ওদের শ্যামলদাতে শুয়ে পড়লেন, শুয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। এবারে আমি আমার প্রোগ্রাম, হ্যাঁ বললাম আমি তাহলে কী গান করব, বলছে তুই যে গানগুলো গাইবি সেগুলো বাদ দিয়ে আমাকে বলে দিবি কোনগুলো গাচ্ছিস। ওটা 3টের সময়, 3টেতে সব প্রোগ্রাম সারা হয়েছে, আমারও হয়ে গেছে, আমি 1 ঘন্টা গিয়েছি। আর পর আমি গুরুদেবকে ডাকতে গেছি, একটা স্কুলের যে সেখান থেকে আমাকে বললো ঠিক আছে আমি যাচ্ছি, অনেকে নিয়ে এলেন, উনি উঠলেন করে। আমি তখন গিয়েছিলাম ওই গানটা, একটু শোনান। শ্যামলা অ্যাক্সিডেন্ট হয়েছিল না গানটা, হুম, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে। শ্রবণ মিত্রের সাথে মোটামুটি কত বছর আপনি কাটিয়েছেন? 3-4 বছর। 3-4 বছর। তারপর তো চলে এলাম অজয় দাসে চলে এলাম। সেখানে কি ধরনের অজয় দাসের সব রকম গান, অজয় দাস ফিল্মের গান যথেষ্ট, গাঁজা গাঁজা গান, নন রেকর্ডিং গান। ওই যে অজয় দাসের একটা গান আছে, কত বলবো, গানে অজস্র গান সব। অজয় দাস আমার গানে সুর দিয়েছে তো, আমার রেকর্ডের সুর আছে। এই যে এত মেঘ এই যে আজকে গান আছে না, এত মেঘ আকাশে জুড়ে দেখতে লাগে ভালো, আমার মনে কেন এলো সারাদিন বৃষ্টি ধারায় ভিজতে লাগে ভালো,
আমার চোখে কেন এলো এত মেঘ আকাশ জুড়ে লাগলো ভালো আমার মনে কেন এলো, এই গানটা ওনার লেখা ওনার সুর। রেকর্ড করেছেন বা যা গান হয়েছে আজকে দাসের ঘরে অনিলদার গান, অনিলদার সুর, পুলকদার কথা। আর আর এই তারপর আর একটা আছে সেই বৈশাখী ঝড়ে হারালো যে বাসা সেই পাখিরে বুকে খোঁজে ভালোবাসা বৈশাখী ঝড়ে হারালো যে বাসা সেই পাখি এই বুকে খোঁজে ভালোবাসা বেদনায় ভেঙে গেছে বীণা বাঁশি শুধু পড়ে আছে একা সুরভীণা যাকে আমি চাই জানি সে তো নাই যাকে আমি চাই জানি সে তো নাই বেদনায় কাঁদে আজ আপনার জীবনে সব থেকে কোন ধরনের গান আপনি বেশি পরিবেশন করেছেন? আমি মেলোডি সিরিয়াস গানগুলি বেশি গাই, মেলোডি গানগুলো। কারণ বলতেন এটা অভিজিৎদার কথা। দেখো এই রিদিমের গান গেয়ে কিন্তু বড় হওয়া যায় না। মেলোডি, হ্যাঁ, যেগুলো এর মধ্যে ভেতরে ঢোকা যায়, সুর থাকে যেগুলো, সেই গানগুলো গাই বেশি করবে, তবে সে আর্টিস্ট হতে পারবে। আর ঝড়ঝাপটা চালিয়ে ধূপধাপ করে গান করলেও সে গানে থাকবে না। আপনার মতে সেই সময়ের সঙ্গীত চর্চা আর এখনকার সঙ্গীত চর্চা এই দুটোর মধ্যে তফাৎ অবশ্যই আছে, তফাৎ আছে। কারণ তখনকার গানের মধ্যে প্রাণ ছিল, তখনকার গানের কথার অর্থ ছিল, এখন সেটা নেই। এখন যা হোক মিলিয়ে দিতে হবে, কবিতা হোক, আবৃত্তি হোক, অমুক হোক, তমুক হোক, যা হোক একটা কিছু মিলিয়ে, গানটা মিলিয়ে দিলেই হলো। এবং মিউজিক প্রধান, আমি অ্যাকসেপ্ট মোটেই করি না। সেই কথা কি এখনকার গানে আর খুঁজে পান? আগেকার যে কথা লেখা হতো, আগেকার কথা সবই তো চলছে না, সেই ধরনের কথা এখনকার গানে কি সেই কেউ পেয়েছি কি আমি জানি না। আমার কথা আমি একটা মুখস্থও নেই। এখনকার যদি গান বলে একটা গান করুন তো, আমি জানি না। ওদের কি বুঝবো? পাতা নড়ছে, গরু চড়ছে, হ্যাঁ অমুক হচ্ছে, বজ্রাঘাত পড়ছে, কিছু ধাপ 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 ধুমধাপ করলো। আচ্ছা, এত গুরুর সান্নিধ্যে তো আপনি এসেছেন, তো আর একই সুর, একটা উপরে টেনে দিল, দিয়ে নিচে নেমে এলো। আর লোকগীতির ঝামেলা একটা ব্যাপার আছে, বাজারে গরম করে রেখেছে, লম্প ঝম্প। আচ্ছা, এত তো আপনি গুরুর সান্নিধ্যে এসেছেন, তবুও আপনার কাছে প্রিয় গুরু বা প্রেরণা কে ছিলেন? গুরুর প্রেরণা আমাকে প্রেরণা দিয়েছে আমি নিজে। আমি শ্যামলদার গান, শ্যামলদার বড় ভক্ত ছিলেন। স্কুলে যে যখন ক্লাস করতাম তখন টেবিল চাপড়ি গান করতাম। ছায়াছবিতে কোনো সময় গান গাওয়ার সুযোগ এসেছে? হ্যাঁ, হয়েছিল নিশ্চয়ই, শূন্য পৃথিবীতে। কিন্তু সেই সময় আমার গানটা রেকর্ডিংয়ের দিন আমার আন্ত্রিক হয়, আন্ত্রিকে হাসপাতালে পড়ে রইলাম, বাঁচার রাস্তা থাকে না, যেটা সিরিয়াস হয়েছে, সেটা অন্যকে দিয়ে গাই দিয়েছিল। সেই গানটা আর মনেও নেই, সেটা অন্য কাকে দিয়ে গাই দিয়েছে, সেটা শূন্য পৃথিবী। আপনার এখন বয়স কত? আমার 79 প্লাস। আপনার এই জীবনে সব থেকে বড় সাফল্য কখন এসেছিল আপনার? সব থেকে সাফল্য বলতে আমি তো যখন রেকর্ড করলাম, অনেকগুলো রেকর্ড করলাম, এতগুলো ভালো লোকের সান্নিধ্যে এলাম। কত সাল নাগাদ সেটা মোটামুটি? শ্যামলদার সাথে ভালো জায়গায় প্রোগ্রাম করলাম, যে শ্যামলদাকে হাত পা টিপে দিয়েছিলাম, মালিশ করে দিয়েছিলাম, পাখা করেছিলাম, লোডশেডিং হয়ে গেলো, এতভাবে গুরু সেবা করেছিলাম। এটা মানে নজির একটা বড়। শ্যামল মিত্রের পরিবারের সাথে এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। এই সঙ্গীত জীবনে সব থেকে বড় কোনো সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?
হ্যাঁ হয়েছে, কিরকম একটু আমাদের শুনুন। চ্যালেঞ্জ হয়েছে, মানে খুব মানে কষ্ট পেয়েছিলাম। কিরকম? তখন দুর্গাপুরে আমার ভাইপো থাকে, সে দুর্গাপুরে একটা মাঠ আছে, বিরাট বড় মাঠ, যেটা ওটা 5 লক্ষ লোক ধরে। ওইখানে একটা প্রোগ্রাম হচ্ছে, চ্যারিটি শো হচ্ছে, সব কটাই গেছে কলকাতা। একবার আরতি থেকে আরম্ভ করে যাচ্ছে, শক্তি ঠাকুর, অমুক তমুক যত সবাই হয়েছে। সেই আসরে আমার ভাইপো বললো, কাকা আমার সোর্স আছে, আমার গুরুদেব যায়নি, কিন্তু গুরুদেব বাদ ছিল, হেমন্ত দাও গেছে। সেই আসরে অত কত লাখ হবে লোক আমি মনে বলতে পারবো, 10 লাখ হতো। আমাকে ভাইপো নিয়ে গেল, বলে তুমি একটা গান গেয়ে বেরিয়ে চলে আসবে আজকে। আর আমার এখানে একটা বাজিয়েছিল সামুরে, বাজিয়ে সে আমাদের সেই একটা তবলা, সে মাটির তবলা, একটা মামা, একটা তবলা, ছোট গুডু তবলা, আর সেই হারমোনিয়ামটাও দেখতে বিচ্ছিরি একবার ওইখান থেকে এনে দিয়েছিল। যেখানে এখান থেকে অন্তত 50 হাত একটা যে ডায়াস, সেখানে এক কোণেতে এই একটা ভাঙা হারমোনিয়াম চলে আছে, শিল্পীকে ডিক্লেয়ার করেছে প্রথমেই আপনাদের উদ্বোধনী শক্তি হচ্ছে হরেন মুখোপাধ্যায়। আমি ধরেছি সেই বাংলাদেশে যখন রাইট হয়েছিল সেই গানটা কী বল না, শুনবো না চল মানবো না মানবো না, এরকম একটা গান ছিল আর কি, ওই গানটা ধরেছে আর কি। আর বড় ঢিল সব একটা করে আসছে, সাউন্ড কী করেছে, ডুগি ফুগি ফেলে দিয়ে ডুগিটা ঢাকা দিয়ে দিয়ে নিয়ে পড়েছে, নিয়ে উল্টে পড়ে গেছে টায়ার, আর আমাকে গোটা ডুবে সব ফাটিয়ে দিয়েছে করে, আমাকে টেনে নিয়ে চলে গেলো, দিয়ে একটা জায়গায় হাসপাতাল দিয়ে গেলো, সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ভাইপো সব বাড়িতে পাঠিয়ে চলো করে ফাংশন হলো। তারপর দিনে চলে এলাম, কী হলো না, গাড়ি বাড়িতে বললাম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। 4 বছর পরে ওইখানেই সেই প্রোগ্রাম হচ্ছে, শ্যামলদার সাথে গেছি আমি, শ্যামলদার সঙ্গে গেছি আমি, প্রথম উঠলাম, শ্যামলদা নিজে বলে দিল, আমার ছাত্র, খুব প্রিয় ছাত্র, ওনার গান দিয়ে আমি চাচ্ছি ওনার ওকে গান গাওয়ার সুযোগ দেওয়া হোক। একই জায়গায় আছে, কারণ এক সময় শ্রোতারা আপনাকে আক্রমণ করলো ঢিল ছুড়ে, আবার সেখানে আবার গান গাইছেন যে এইখানেই ওর রক্ত ছড়িয়েছিল, এটা আমি 4 বছর পর। 4 বছর পর কি গান গাইছিলেন মনে আছে? ওই তোমাদের ভালোবাসা, ওটাই। হ্যাঁ ফার্স্টে একবারে নিয়ে নিয়েছে। তারপর ভোলামন লোকগীতিটা গিয়েছিলাম। ভোলামনটা একটু আমরা শুনতে পারি? হ্যাঁ শুনতে পারি। ভোলামন মনের কথা কারে বলিয়া, এমন করে ছিঁড়ল কেন এক তারা তারে এমন করে ছিঁড়ল কেন এক তারা তারে তো উদাস বাউল নেই তো বাউলা ভোলাম। কাঁদতে গিয়ে হাসি কেন, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেন, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজলাম রেশম, এই বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করে ছিঁড়ল কেন এক তারা তারা তোর উদাস বাউল নেই তো বাউলা ভোলামো ভোলামো।
দুখানে জীবনে পেয়েছি। কোথায় পুরস্কার সম্মাননা কিছু পেয়েছেন কোথাও? হ্যাঁ, পুরস্কার পেয়েছি, দুর্গাপুরে পেয়েছিলাম। একটু বলুন না বিষয়টা। সেটা দুর্গাপুরে, যখন আমি তখন আসানসোলে থাকতাম, দাদার সঙ্গে থাকতাম। হুম, দুর্গাপুরে একটা কম্পিটিশন হচ্ছে, হুম, একটা নজরুলগীতি গিয়েছিলাম বলে, গিয়ে নজরুলগীতি নয়, হ্যাঁ আধুনিক। আচ্ছা। তা আমি তখন একটা গান গেয়েছিলাম আধুনিক, তখন মানবতার গান করতাম। মিথ্যে কাছে দোলার শীতে ও এখন এই ভুলে গেছি, ঠিক আছে। মিথ্যে কাছে আর শীতে একটা গান আসলে খুব ভালো গান। আচ্ছা, সেই সময় তো গান শোনাবার তো মাধ্যম এইটাতে আমি শুধুমাত্র ফার্স্ট ছিল- হলাম। হ্যাঁ, সেই সময় গান শোনাবার শুধুমাত্র মাধ্যম ছিল রেডিও বা দূরদর্শন, এগুলো ছিল। তো আপনার কি এখন কোথাও এসে আক্ষেপ একটা হয় যে এই সময়কার যে এখন যে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়া আছে, এইগুলো আপনি পেলে আরো এগিয়ে যেতে পারতেন, এটা কি কোনো জায়গায় আক্ষেপ হয়? আমার একটা ডিসিশন আছে আমার, সেটা হচ্ছে আমি আর নিজেকে প্রচার করতে চাই না, আমার ছাত্রছাত্রীদের দিয়ে সেই সারটা নিতে চাই। যেমন রিসেন্ট আমার এক ছাত্রী গান করেছে, দেবে দেখেছো কি, পেয়েছো এটা গানটা, বলুন। শ্রেয়সী ঘটক। বলুন গানটা। ওই যে একটা আকাশ সাথে যে প্রোগ্রামটা হলো হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, ওতে তো প্রোগ্রাম পেয়েছে, চান্স পেয়েছে। হ্যাঁ চান্স পেয়েছে, সেকেন্ড হয়েছে ও। এইসব ছাত্রীগুলোকে আমি তুলছি আস্তে আস্তে। আচ্ছা, এটা আমার একটা, আপনারই ছাত্রী? আমার ছাত্রী খুব নাম করেছে, খুব কতজনকে এখন মোটামুটি শেখান গান এখনো? 60-62 জন আছে। কোথায় শেখান? আমার বাড়িতে আসা। আচ্ছা, আর অন্য কোথাও শেখাতে যান নাকি? না, আমি কোথাও যাই না। দাদির বলছিল আমি তো আসবো চর্চার শেষের দিকে, চর্চাটা রাখবার জন্য, বা এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল, সেটাকে ইয়ে করার জন্য, পাচ্ছে এটা না থাকলে হয়তো ইয়ে হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবো, এটা অক্সিজেন। আচ্ছা, আজকে তরুণ শিল্পীদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? তরুণ শিল্পীদের আমি বলছি কি, ওই দুটো গান গেয়ে বড় হলে নাম পেয়ে গেলে সেটা বড় কথা না, কিছু শিখতে হবে। যেমন আমি একটা এখন রাগ প্রধান, থংদি ভজন, এইসব জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো হয়তো করতে হবে। যেমন আমি নিজে আমি একটা নিজে যখন ফাংশন সেরে যাই, ওটার আগে একটা নতুন গান করেছি আবার, হে বন্ধু বিদায় নয়, কিন্তু এই যে কাজগুলো, এই কাজগুলো, টুকরো কাজগুলো ছাড়তে হবে, এইরকম টাইপের কিছু গান শিখতে বলছি। যাবারও বেলায় একটি গোলাপ কুড়ি দিয়ে যেও আমার হাতে, দিয়ে যেও আমার হাতে। যাবারও বেলায় একটি গোলাপ কুড়ি দিয়ে যেও আমার হাতে, আমি সযতনে রাখবো তারে, আমার ফুলদানিতে, আমার ফুলদানিতে। হারানো দিনের স্মৃতিতে ভরা থাক কিছু কৃতিতে, হারানো দিনের স্মৃতিতে ভরা থাক কিছু কৃতিতে। যাবে যদি দূরে চলে আমায় একলা ফেলে, মোর জীবনে শেষ প্রাতে, মোর জীবনের শেষ পাতে। ও
বারোবেলা, এরকম টাইপের একটা করেছি। এটা আপনার নিজের গান? নিজের গান। আচ্ছা, এই এখন যারা শিল্পীরা যারা আছে বা বাচ্চারা বিশেষ করে হ্যাঁ। বিভিন্ন অডিশনে যাওয়া এবং আপনার বিভিন্ন টিভি চ্যানেলে গান করা, এটা কতটা ভালো এবং অন্য দিকটা না, ভালো ভালো আছে, শিখতে হবে। যে এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা গাচ্ছে ভালো, ছোট ছোট ছেলেরা তো সুন্দর গাচ্ছে, সেভাবে শিখলেই হবে। মাস্টারের কাছে নির্ভর করে খানিকটা। আমি মাস্টারদের কথাও বলি, শুধু সেই দুটো একটু দেখিয়ে দিয়ে একটু গান দেখিয়ে দিয়ে ছেড়ে দিল, কিন্তু সেটা ঠিক হয় না। সে ছাত্রদের মানে পয়সা রোজগারি হয়, ছাত্রদের ঠিক তৈরি মানসিকতা তাদের থাকে না। আমি কিন্তু সেইভাবে কাউকে গান শেখাই না। যার জন্য আমার খুব একটা বিরাট একটা অ্যামাউন্টের ছাত্র আমার দরকার নেই, কিন্তু যে কটা নেবো নিয়ে তারা যেন কিছু করতে পারে, আমার স্মৃতি রাখতে পারে, এটা তারা উন্নতি করুক, এটা চাই। আকাশবাণী আর 2-3টে যাবে, রিসেন্ট যাবে আকাশবাণীতে। আচ্ছা, বিভিন্ন এখন তো তরুণ গায়ক গায়িকা আছে, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, এমনকি জাজেসরা যারা বিচারক থাকেন, শিল্পীদের এবং বিচারকদের পোশাক পরিচ্ছদ দেখে কখনো কষ্ট হয় আপনার? হয়। কিরকম একটু বলুন। ওই জিগজাগ মানে আরো পোশাক পরিচ্ছদ একটা কিরকম পোশাক হওয়া উচিত শিল্পীদের? পাঞ্জাবি তো অবশ্যই দরকার। আগে সাদা পাঞ্জাবি বলতাম, দুঃখের মধ্যে সাদাটা উঠে গেছে এখন আমার একটু তবু মার্জিত এই টাইপের যে এখন আর পাচ্ছি না। আমি হালকা ধরনের পোশাক পরি, এইটাই আমি পাঞ্জাবি ভালো বলে ভালোবাসি। গায়িকাদের ক্ষেত্রে? হ্যাঁ, গায়িকাদের ক্ষেত্রেও তো সবার খুব জিগজাগটা ভালো লাগে। শিল্পী একটা তার সব দিক থেকেই সৌন্দর্য থাকবে, একটা শালীনতাটাও বজায় রাখা উচিত, রুচি স্বাধীনতা থাকতে হবে, এটা তো অবশ্যই থাকা উচিত। সেই একগাদা মানে সেই কী বলবো, এটি করে তার রংচঙে করে ইয়ে করে। এই সঙ্গীত চর্চায় ধারাবাহিকতা বজায় রাখার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? ধারাবাহিকতা বলতে দুটো জিনিসকে রাখতে হবে। প্রথমে হচ্ছে যে সঙ্গীতের শাস্ত্র, যে আদি যে সমস্ত প্রাথমিক যেগুলো শিক্ষা, সেগুলো ভালো গুরুর কাছে শিখতে হবে। বিভিন্ন অলঙ্করণ শিখতে হয়, বা কিছু রাগরাগিনীর ব্যাপারটা থাকে, গলা তৈরি করতে হবে, কণ্ঠ তৈরি করতে হবে। কণ্ঠ তৈরি করে বিভিন্ন জিনিসকে জানতে হবে। রবীন্দ্রনাথকে জানতে হবে, নজরুলকে জানতে হবে, বাদ দিয়ে কিছু হয় না। যতই আমরা এদের সাথে করে লাফালাফি করি, রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ যে চির আধুনিক, রবীন্দ্রনাথ তো চির আধুনিক, নজরুলও তাই। এদিকে জানতে হবে, বিভিন্ন গান করতে হবে, সব কিছুই করতে হবে। আপনি এখনো নিয়মিত রেয়াজ করেন? হ্যাঁ, রেয়াজ করি। আমার ছাত্রদের সঙ্গে রেয়াজ হয়, ক্লাসিক রেয়াজ হয়ে যায় যখন যেটা আছে সাবজেক্ট। নজরুলগীতি যা যে কোনো বললেন গান আমার আছে, সব শেখায়। রবীন্দ্রসঙ্গীত আমার গোটা ভলিউমটাই হয়ে গেছে, সব 65 খণ্ডে আমার মুখস্থ। একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি? হ্যাঁ, কেন শোনান একটু। তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে রবে নিবিড় নিশীথ পূর্ণিমা নিথিনি সম, তুমি রবে রবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব হরিবে মম দুঃখ বেদন
সফল স্বপ্ন মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন তুমি ধরিবে গৌরবে, নিশীথে নিশব তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। আচ্ছা, ফাগুন তো শেষ হয়ে গেল, চৈত মাস পড়েছে, তো এই সময় যে ঋতু পরিবর্তন যে হচ্ছে, এই বসন্ত চারিদিকে, এই একটা গান একটু আপনার কাছে শোনা যাবে? শোনা যেতে পারে, তো ভুলভাল হতে পারে একটু করে। আর ওই সুমন কল্যাণপুরের একটা বিখ্যাত গান আছে, আচ্ছা, আমার ছেলেবেলা থেকে শুনে এসেছি, শেখায় ছাত্রীদের, যতটা পারবেন যতটুকু একটুখানি দেখি দেখি। মনে কর, সরি, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই। এই ফাগুনের আমার নিজের অনেক গান লেখা আছে, বল আসলে আমার হট করে কিছু বলতে পারবো না তো। অনুষ্ঠানের শেষের দিকে আমরা একদম চলে এসেছি। আপনার সেই আগেকারের একদম জনপ্রিয় গান, ওই গানটা সম্বন্ধে আগে একটু জানতে চাইবো, কে লিখেছিলেন গানটি? কোন গানটা বলো? আপনার একদম যেটা অনুষ্ঠানের শেষে আপনি গাইতেন, হে বন্ধু বিদায়। বিদায়। হে বন্ধু বিদায় গানটার লেখক হচ্ছে প্রফেসর ডক্টর গোবিন্দ মুখোপাধ্যায়, কামালপুর কলেজের বাংলার প্রফেসর। কি পরিপ্রেক্ষিতে গানটা লেখা? গানটা লেখা হচ্ছে, ওনার শ্বশুরমশাই ক্ষীরপায়ে থাকতেন, ক্ষীরপায়ে ব্যাংকের ম্যানেজার ছিলেন, উনি ট্রান্সফার হয়ে যাবেন ওটা দমদম, ওটা নেই দমদম, আরেকটা কী জায়গা আছে দমদমের পাশে, দমদমে মানে ইয়ে হয়ে যাচ্ছেন, ট্রান্সফার হয়ে যাচ্ছেন দমদম ব্যাংকে আর কি, ম্যানেজার হয়ে যাবেন। তা তখন একদিন গোবিন্দবাবু বলে, চলো আমার শ্বশুর বাড়িতে বেরিয়ে আসি, ক্ষীরপায়ে গেলাম, একটা গান করলাম, শুনতে ভালো বলছে, গোবিন্দু তোমার স্যারকে দিয়ে আমি একটা বিদায়ের গান তোমায় একটা রচনা করে দাও, আমি তো চলে যাবো। তা সেই যাবার দিনে যেন অনুষ্ঠানে উনি গানটা করেন। হ্যাঁ, উনি লেখেননি, একটা গান তৈরি করে আমাকে যেন ওই দিনের উপহার দেওয়া হয়। এবারে তাহলে গোবিন্দুর বাড়িতে প্রায়, গোবিন্দবাবু আমার বন্ধু ছিলেন, ভদ্রলোক TFM ছিলেন, কালীপুর বেঙ্গাই কলেজে, কালীপুর কলেজে, কামালপুর কলেজের বাংলা সাংস্কৃতিক ডিপার্টমেন্ট। তা তখন আমার আড্ডা ছিল প্রায় সপ্তাহে 2-3 দিন ওদের বাড়িতে থাকতাম। ওর ওয়াইফ আমার ছাত্রী, ওর মেয়ে আমার ছাত্রী, ও আমার বুজুম ফ্রেন্ড। তাই রাত্রেবেলা থাকতে থাকতে গান লেখা হতো। অনেক গান, ওনার অনেক গান লেখা আছে, আমি শ্যুট করেছি। তখন বললো, এই তাহলে মাস্টারমশাই বলতে হবে, মাস্টার তাহলে শ্বশুরমশাই গানটা কী হবে, বলো হোক, তাহলে আপনি লিখুন। তো আরম্ভ করলো, হে বন্ধু বিদায় দিয়ে, মানে হ্যাঁ খুব ভালো হবে, হে বন্ধু বিদায়, তোমাদের সুগন্ধি আস্তে আস্তে কাটছে, আর আমি একটু করে যোগ করে যাচ্ছি, করে লাস্টের শেষের জায়গাটা আটকে গেছিলো, ওইটা আমাকে তো যেতে হবে নীরবে, এইটা আমি হ্যাঁ অবশ্যই, ও করছে আমি করছি, জানি যে চলার পথ, এটা আমার হবে, ভালোবেসে পৃথিবী যত ঘৃণা পায়, আমি বন্ধু। হ্যাঁ, সুর আবার সব সুর তো ওরা করতে পারবে। দিয়ে সেই গান রেকর্ড করা হলো, হয়ে উনি 500 রেকর্ড সেট করেছিলেন দমদমে। এত ভালো লেগেছিল, 500 রেকর্ড সেট করেছিল। ওইটা ছিল, আরও ছিল ওই আজকে তাসের ঘরে, তো 2খানা 4খানা, বৈশাখী ঝড়ে 3টে,
আর এত মেঘ আকাশে, 4খানা গান তো আমার তখন বেরিয়েছে, সেই রেকর্ড। সেই রেকর্ড সুপারহিট রেকর্ড, ইবি রেকর্ড বলে। ওই 4খানা গানই সুপারহিট হয়েছিল, তার মধ্যে আজকে তাসে ঘর আর হে বন্ধুরা। তারপরে করলাম এই ভূপেনবাবুরই লেখা এই গানটা করেছিলাম, একদিন আমরা সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে, করে রবে স্মৃতিটা হাসি গান আর বেদনা। একদিন আমরা সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে, করে রবে স্মৃতিটা হাসি গান আর বেদনা। একদিন সুখে দুঃখে ভরা আমাদের এই জীবন, প্রেম প্রীতি ছাড়া চাই না তো কিছু মন। সুখে দুঃখে ভরা আমাদের এই জীবন, প্রেম প্রীতি ছাড়া চাই না তো কিছু মন। তবু চলবই মোরা চলবই, তবু চলবই মোরা চলবই, পথ হোক না যতই বন্ধু। একদিন আমরা সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে। সঞ্চয়টা আমি করেছিলাম। আচ্ছা, এই গান সুর কে দিয়েছিলেন? হ্যাঁ, এই গানের সুর আমার নিজের সুর। আপনার সুর? হ্যাঁ, সঞ্চয়টা আছে, সব দেয়া নেয়া আল্লাহ শেষ হলে হিসাবের খাতা খুলে, দেখি শূন্যতা যে বারে বারে ভাসে ও সুজলে। সব দেয়া নেয়া খেলা শেষ হলে হিসাবের খাতা খুলে, দেখি শূন্যতা যে বারে বারে ভাসে ও সুজলে। তারপর এটা করেছিলাম ওয়েস্টার্ন বাজাবি। হ্যাঁ, এই গানটি আমার গুরুদেবের আনন্দ আশ্রমের গান, নিজস্ব সুর। এই গানটি আমি একটি পারফরমেন্স করেছিলাম কোথায় এটা? দুর্গাপুর, যেখানে আমি একবার খুব আঘাত পেয়েছিলাম। সেই আসরে 5 বছর পরে আমি একটা ভালো জায়গা সুযোগ পেয়েছিলাম তাদের কাছে। মানে কি বলবো, আমি আসর করে নিতে পেরেছিলাম। গুরুদেবেরই গান। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র দিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সেজে খাটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ,
যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। বন্ধু তোমাদের সুখ নিয়ে পড়ে থাক, আমার বেদনা নিয়ে আমি যাই, অপূর্ণ যা কিছু রইল আমার, তোমরা পূর্ণ করো বিরহ ব্যথায়। আসুন ওই বন্ধু তোমাদের সুখ নীল করে থাক, আমার বিদায় নিয়ে আমি যাই, অপূর্ণ যা কিছু রইল আমার, তোমরা পূর্ণ করো বিরহ ব্যথায়। ও গো বন্ধু আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্রণে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। মোটামুটি যতটুকু পারলাম দিলাম, এই আর কি। এটি মানে হতে হবে, সন্তুষ্ট হতে হবে, পারলাম না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।